সকলে আজকে ইতিহাসের টপিক হেডিং করো আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা। দেখো আমরা কিভাবে পড়া স্টার্ট করেছি ইতিহাস। একদম প্রথমে ইউরোপিয়ানদের ভারতে আসা, নিজেদের মধ্যে যুদ্ধ হওয়া, শেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভারতে বাংলা থেকে শুরু করে একদম গোটা ভারতে রাজ করতে শুরু করা। সেখানে একদম পড়েছি যে 1757 সালের লর্ড ক্লাইভ থেকে বা রবার্ট ক্লাইভ থেকে একদম চক্রবর্তী রাজা গোপালাচারী বা মাউন্ট ব্যাটেন পর্যন্ত প্রত্যেকটা গভর্নর জেনারেল ভাইসরয় পড়া হয়ে গেছে। সেই পড়ার মধ্যে কিন্তু আজকে অনেকটা টপিক কভার হয়ে গেছে। কারণ আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যখন ব্রিটিশরা ভারতে এসে বিভিন্ন সংস্কার করতে শুরু করলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কার। ওকে, এবার আমাদের কি কি পড়বো? আমাদের প্রথমেই পড়তে হবে ব্রিটিশ শিক্ষানীতি। ব্রিটিশ শিক্ষানীতির মধ্যে কি কি আছে? মোটামুটি ব্রিটিশ শিক্ষানীতির মধ্যে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চ্যাটার অ্যাক্ট 1813 সাল, তারপরে মেকলে মিনিট, যেটা কিন্তু আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক্টের সময় যে ম্যাকলে মিনিট প্রকাশ হয়েছিল সেটাকে নিয়ে বলা হয়েছিল, সেই ম্যাকলে মিনিট সংক্রান্ত একটু ব্যাপার। তারপরে হচ্ছে লর্ড হ্যাডিঞ্জের নীতি, উডের ডেসপ্যাচ। এই হলো আমার টোটাল 4টে ব্রিটিশ শিক্ষানীতি। এই ব্রিটিশ শিক্ষানীতি যখন ডিসকাস করা হয়ে যাবে, এরপরে করব যে বিভিন্ন গভর্নর জেনারেল ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে ছড়ানোর জন্য বা প্রসার ঘটানোর জন্য কোন কোন কমিটি বা কমিশন গঠন করে। বুঝতে পারলে? এই কমিশন গঠন হয়ে যাওয়ার পরে মোটামুটি গোটা 20খানা আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে পড়বো, সেটা কোন সালে প্রতিষ্ঠা হয় এবং মোটামুটি কে প্রতিষ্ঠা করেন। বুঝতে পারলে? চলো, এই হলো আজকের টপিক, একদিনে শেষ করব। প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। ফার্স্ট প্রত্যেকে হেডিং করো ব্রিটিশ শিক্ষানীতি। প্রত্যেকের যেন খাতা যেন পরিষ্কার করে থাকে। ব্রিটিশ শিক্ষানীতি, ব্রিটিশ শিক্ষানীতি। ব্রিটিশ শিক্ষানীতির ফার্স্টে যে পয়েন্ট প্রত্যেকে হেডিং করবে, যে চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট 1813 সাল। চ্যাটার অ্যাক্ট 1813 সাল। দেখো কেন এটা শিক্ষানীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা জানি 1773 সাল থেকে রেগুলেটিং অ্যাক্ট বা প্রত্যেক 10 বছর ছাড়া ছাড়া একটা করে অ্যাক্ট ভারতের শাসন ব্যবস্থার জন্য চালু হওয়া শুরু হয়েছিল। তার মধ্যে 1813 সালের চ্যাটার অ্যাক্টে কিন্তু শিক্ষার উন্নতির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1 লক্ষ টাকা বাৎসরিক ব্যয় করার জন্য নির্দেশ দেওয়া হয়। তাহলে এই চ্যাটার অ্যাক্ট গুরুত্বপূর্ণ কেন? এখানে শাসনতান্ত্রিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নিয়োগ ছাড়াও এখানে শিক্ষা ব্যবস্থার ওপর কিন্তু একটি বিশেষ ডিসিশন নেওয়া হয়েছিল। যে ডিসিশনটা কি, কোম্পানি শাসন করছে, ব্যবসা করছে, সব করুক, কিন্তু ভারতের শিক্ষার উন্নতির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করে নাও, যে এই চ্যাটার অ্যাক্টের ফার্স্ট পয়েন্ট লিখে নাও, যে ভারতের শিক্ষার উন্নতির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। ঠিক আছে, এই নির্দেশ কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট থেকে চ্যাটার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির কাছে এসেছিল। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। চলো, তবে এই টাকা যে ব্যয় করা হবে, এখানে গন্ডগোল শুরু হয়েছিল। কারণ সেই সময় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী আর পাশ্চাত্যবাদী বলতে কোনটা? প্রাচ্য কাকে বলে আমি আগে বলেছিলাম, কিন্তু পাশ্চাত্য কাকে বলে? প্রাচ্য বলতে যেটা ভারতীয় বা এশিয়ান কালচার, যেটা প্রাচ্য। আর পাশ্চাত্য বলতে এটা ইংরেজি শিক্ষার উপর ভিত্তি করে ইউরোপিয়ান কালচার। এই দুরকম ভাবে কি হয়ে যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, এগোবে প্রাচ্যবাদী এগোবে না পাশ্চাত্যবাদী এগোবে, বা প্রাচ্যের ভাবধারাকে নিয়ে এগোবে না ইংরেজির উপর ভিত্তি করে পাশ্চাত্যের উপর এগোবে, সেটা নিয়ে এই প্রাচ্যবাদ আর পাশ্চাত্যবাদের মধ্যে একটা অন্তর্নিহিত দ্বন্দ্ব শুরু হয়। যার জন্য এই অর্থ 1813 সাল হলেও, মানে 13 সালের ব্যাপারটা চ্যাটার অ্যাক্ট এলেও 23 সাল পর্যন্ত ব্যয় করা যায়নি। বুঝতে পারলে? কারণ প্রপার যে রোডম্যাপ বা কিভাবে এটা বন্টন হয় বা ব্যয় হবে বা এর ভিত্তিটা কি, সেটাই কিন্তু ঠিক করা যায়নি। হচ্ছে, জাস্ট তার আগে একটা জিনিস লিখে রাখো, যে এই আইন অনুসারে
আম, জনশিক্ষা নীতি নির্ধারণের জন্য জনশিক্ষা নীতি নির্ধারণের জন্য জনশিক্ষা নীতি নির্ধারণের জন্য 1823 সালে জনশিক্ষা কমিটিগুলো খুব ইম্পর্টেন্ট। জনশিক্ষা কমিটি বা বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে প্রথম ভারতে জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? 1823 সাল। বুঝতে পেরেছো? এইবার একটা জিনিস আমি যেটা মুখে বললাম তোমরা লিখে নিতে পারো, যে এই 23 সাল পর্যন্ত এই প্রাচ্যবাদ ও পাশ্চাত্যবাদের অন্তর্নিহিত দ্বন্দ্বের জন্য কোনো পয়সা ব্যয় করা বা এতটা পয়সা কোনো ব্যয় করা বা কোনো একটা সঠিক দিশা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে তোমাদের একটু জেনে রাখা দরকার, বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছি, যে প্রাচ্যবাদী কারা ছিলেন, পাশ্চাত্যবাদী কারা ছিলেন, এটা একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, লিখে দাও। প্রাচ্যবাদী বলে কিছু লিখে নাও, কয়েকজনের নাম লেখো, গুরুত্বপূর্ণ, কেন কোশ্চেনের প্যাটার্ন দিনকে দিন চেঞ্জ হচ্ছে। লেখো প্রাচ্যবাদী, লেখো যে এইচ প্রিন্সেপ, দেন উইলসন, কোলব্রুক। এইচ প্রিন্সেপ, উইলসন, কোলব্রুক, এরা 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 ছিলেন কি? এরা ছিলেন প্রাচ্যবাদী। ওকে, এরপরে 2 নম্বর নোট ডাউন করো, পাশ্চাত্যবাদী। পাশ্চাত্যবাদী কারা ছিলেন? লিখে রাখো, আলেকজান্ডার ডাফ, এদিকে লেখো যে কোলভিন, এরা প্রত্যেকে কি ছিল? এটা ছিল হচ্ছে পাশ্চাত্যবাদী। এবার এটাও বলে দিই, যখন পরবর্তী ক্ষেত্রে পাশ্চাত্যবাদীর আলোচনা হয়, বহু ভারতীয় যেমন রাজা রামমোহন রায় থেকে প্রত্যেকেই কিন্তু পাশ্চাত্যবাদী অর্থাৎ ইউরোপিয়ান কালচারের পক্ষে ছিলেন। ওকে, এই নামগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। বলছি স্যার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারে স্যার পাশ্চাত্যবাদী? এখন বিদ্যাসাগরের ব্যাপারটা তখনও আসেনি, মানে বিদ্যাসাগরের এই কোনোভাবে কোনো মত প্রকাশ বা কোনোটা এই চ্যাটার একটা সময় কিন্তু দেখা যায়নি। এটা একটু তোমাদের মানে মাথায় রাখতে হবে। সেই সময় মেনলি এর তোমার রাজা রামমোহন রায়ের ইম্প্যাক্টটা বেশি ছিলেন। উনি সম্পূর্ণভাবে পাশ্চাত্যবাদী ছিলেন। ঠিক আছে, তবে কখনোই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশ্চাত্যবাদী এটা মানা যায় না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম কোনো শিক্ষা ব্যবস্থার কথা মানে ইনভলভ ছিলেন না। তবে ওনার যে লেখা বা ওনার যে বাংলা ব্যাকরণের ওপর কাজ, সেটা পুরোপুরি প্রাচ্যবাদীর নিদর্শন। কেন সংস্কৃত থেকে বাংলার অক্ষর, এটা প্রাচ্যবাদী কালচার, এটা পাশ্চাত্যবাদী নয়। বরঞ্চ রাজা রামমোহন রায় বিদেশ যাত্রা বা লন্ডনে বহুদিন পড়াশোনা করার পরে বা যাওয়ার দরুন ওনার কিন্তু কালচারটা পাশ্চাত্যবাদী ছিলেন। এটা মনে রাখো, প্রাচ্য মানে ইউরোপিয়ান বা ভারতীয়, পাশ্চাত্যবাদী মানে ইউরোপিয়ান। প্রাচ্য মানে এশিয়ান বা ভারতীয়, পাশ্চাত্য মানে ইউরোপিয়ান। তাহলে এটা দেখেই বুঝতে পারবে যে কে কোন ধারণার সঙ্গে যুক্ত হতে পারেন। হয়েছে? তাহলে এই হলো চ্যাটার্ড অ্যাক্ট। এরপরে পরের পয়েন্ট হেডিং করবে, সেটা হচ্ছে মেকলে মিনিট। আশা করব এই ব্যাপারটা তোমাদের আমাকে আর নতুন করে জানাতে হবে না। আমি কিন্তু যখন গভর্নর জেনারেল পড়াই, তখন কিন্তু মেকলে মিনিট নিয়ে আলোচনা করেই দিই। তাহলে এর আন্ডারে প্রথম প্রশ্ন, মেকলে মিনিট কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল আর কত সাল? বলা উচিত, যারা পড়াশোনা করেছে তারা বলতে পারবে, আর যারা কিচ্ছু পড়ো না তাদের কোনো অ্যান্সার পাওয়া মুশকিল। বলো, মেকলে মিনিট কত সাল, কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? বলো বলো, নীলান বলা যাবে? বেন্টিং কত সাল? 1835। লিখে রাখো। 1835 সালে, কেউ কিচ্ছু পড়ো না, 1835 সালে তৎকালীন গভর্নর জেনারেল বেন্টিংটের সময়কালে এটি গৃহীত হয়। হয়েছে?
এবার খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখার দরকার যে এই যে মেকলে মিনিট এর ভিত্তি কি ছিল, পাশ্চাত্যবাদী না প্রাচ্যবাদী, এটাও কিন্তু আমি বলেছিলাম। লিখে নাও, ইনি ইনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন বা মত প্রকাশ করেছিলেন। লিখে রাখো, ইনি ভারতে পাশ্চাত্য শিক্ষার শিক্ষার পক্ষে মত প্রকাশ করেন, পক্ষে মত প্রকাশ করেন। হয়েছে। এবার আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এই যে মেকলে মিনিট এটাকে কি কি নীতি নামে পরিচিত, কি নীতি নামে পরিচিত? চুঁয়ে পড়া নীতি। চুঁয়ে পড়া নীতি কেন বলা হচ্ছে, চুঁয়ে পড়া নীতি কেন বলা হয় এটাও বলেছিলাম কিন্তু। সমাজে সবাইকে শিক্ষা দেওয়া হবে, 100 জনের মধ্যে মিনিমাম 20 জন হোক যদি শিক্ষাটা পায়, তো সেখান থেকেই আস্তে আস্তে হ্যাঁ, মানে ভারতে উচ্চ মধ্যবর্তী স্তরের মানুষের মধ্যে যদি ইংরেজি শিক্ষা বিস্তার লাভ করে, তা ধীরে ধীরে সমাজের নিচু শ্রেণীর মানুষদের মধ্যেও আস্তে আস্তে সঞ্চারিত হবে, হঠাৎ করে পসিবল নয়। তাহলে এই যে ওপর থেকে নিচে যে আস্তে আস্তে যে চুঁয়ে যেমন জল আস্তে আস্তে নিচে যায়, সেই রকম যে করে যে শিক্ষা প্রসার, এটা কি বলা হয় কি চুঁয়ে পড়া নীতি, বা ইংলিশে কি বলা হয় ট্রিকল ডাউন মেথড। আমি কিন্তু করাটা লেখা নেওয়া আছে, চুঁয়ে পড়া নীতি। আমি বারবার বলেছি, আমি ওই যে গভর্নর জেনারেল থেকে শেষ করলাম, এটা মানে কিন্তু হিউজ পার্ট কভার করা, সব কিছুই দেখবে, এরপরে যাই পড়াবো দেখবে ওর মধ্যেই বিভিন্ন জিনিস কিন্তু ঘুরে ফিরে আসছে। হচ্ছে, চলো কোনো অসুবিধা নেই। এবার এই মেকলে মিনিটের পরিপ্রেক্ষিতে লর্ড উইলিয়াম বেন্টিংক ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেছিলেন। হ্যাঁ কি না তোমার লিখে নিতে পারো যে ম্যাকলে মিনিটের পরিপ্রেক্ষিতে উইলিয়াম বেন্টিংক ইংরেজি শিক্ষাকে একদম পুরোপুরি সরকারি শিক্ষানীতি হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন। হয়েছে, এই গেল হচ্ছে মেকলে মিনিট। এই মেকলে মিনিট পরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা আমি লিখেও ছিলাম, লিখে নাও, যে লর্ড হ্যাডিন্সের নীতি। লর্ড হ্যাডিন্সের নীতি, বলতো লর্ড হ্যাডিন্সের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় কি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছিল? একটা লাইন লেখানো ছিল, কিন্তু যারা লর্ড হ্যাডিঞ্জ পড়বে তারা কিন্তু পারবে। লর্ড হ্যাডিঞ্জের সময় কোন বিশেষ নীতি গ্রহণ হয়েছিল? 1844 সালটাও বলে দিলাম, বলতে পারবে কি হয়েছিল? লিখে নাও, 1844 সালে সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার প্রদানের কথা ঘোষণা করা হয়। লিখে নাও, 1844 সালে সরকারি চাকুরিতে ইংরেজি শিক্ষার কথা ঠিক না, ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়, হচ্ছে। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এটা কিন্তু লর্ড হ্যাডিঞ্জের একটা নীতি ছিল। কত সাল? 1844 সাল। হয়েছে, চলো এরপরে নেক্সট প্রত্যেকে নোট ডাউন করবে, উডের ডেসপ্যাচ। নেক্সট নোট ডাউন করো, উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ কেউ আমাকে বলতে পারবে? এটা বলা উচিত যে উডের ডেসপ্যাচ এই ব্যাপারটা কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের সঙ্গে সম্পর্কিত? উডের ডেসপ্যাচ বা এই উডের শিক্ষা সংক্রান্ত নীতি, এটি কোন ভাইসরয়ের সঙ্গে সম্পর্কিত? এটাই কোশ্চেনে আসে, বলা যায়, বলতে পারবে? ডালহৌসি। ভেরি গুড, লিখে নাও, এই সময় গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি। এইগুলোই কোশ্চেন আসে। তুমি যদি এবছর WBCS এর কোশ্চেনটা দেখো, দেখতে পাবে যে আমি যে 5টা ক্লাস ধরে যে এ নিয়ে ডিসকাস করেছিলাম, তোমার ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট সময়ে যে ক্রোনোলজি ফলো করে যে আমি ডিসকাস করলাম, তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেন এই টপিকটা থেকে প্রচুর এসেওছে, আর ফিউচারেও কিন্তু আসবে। তো তোমাদের কিন্তু এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, তোমাদের কিন্তু এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে যে ইতিহাসের সব থেকে আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই 1757 থেকে 1947, যেখানে গভর্নর জেনারেলের সমসাময়িক কি ঘটনাগুলো ঘটছে, কোনটা কোন গভর্নর জেনারেলের সময় ঘটেছিল,
এই কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? কোশ্চেন এসেছিল যে আইন অমান্য আন্দোলন কোন গভর্নর জেনারেলের সময় ঘটেছিল, তারপরে নিউ দিল্লিতে রাজধানী স্থানান্তর কোন গভর্নর জেনারেল করেছিল। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এগুলো এবছর পরীক্ষায় এসছে বা আগে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব আসে। ও তাই আমি কিন্তু প্রত্যেকটা ক্রনোলজি ফলো করে লিখিয়েছি, তোমাদের কাজ শুধু মুখস্থ করা। ওকে, লিখে নাও। এই সময় ঘুরে গেল মনে হয় স্যার। কোনটা করে স্ক্রিন ঘুরে গেছে? দেখো, লিখে নাও। এই সময় গভর্নর জেনারেল ছিলেন, এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। ওকে, কত সালে এটি হয়? সালটা বলতে পারবে? লিখে নাও 1854 সালে। 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড এই উডের ডেসপ্যাচ নামক শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেন। লিখে নাও, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড উডের ডেসপ্যাচ নামক শিক্ষানীতি প্রবর্তন করেন বা শিক্ষানীতি প্রকাশ করেন। প্রবর্তন কথাটা ঠিক না, প্রকাশ করেন, কারণ প্রবর্তনের কোনো ক্ষমতা এনার নেই, প্রকাশ করেন। করেছো। সাল খুব ইম্পর্টেন্ট। চার্লস উড কে ছিলেন এটাও ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে ভালো করে শুনে রাখো, এই নীতিকে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এটাকে কি বলা হয় এটাও কিন্তু বলেছিলাম। এই নীতিকে কি বলা হয়? এই নীতিকে ম্যাগনা কাটা। ভেরি গুড, লিখে নাও। এই নীতিকে ম্যাগনা কাটা বলা হয়। ম্যাগনা কাটা বলে। ওকে, এটা কিন্তু কোশ্চেনে আসে যে কোন শিক্ষানীতিকে ম্যাগনা কাটা বলা হয়। হয়েছে? বোঝা গেছে? চলো, একটা জিনিস শুনে রাখা দরকার, পরীক্ষা একটু ডিটেলসে এখন জানার দরকার যে এই নীতিতে কি ছিল। ভালো করে শোনো। এই নীতিতে প্রথম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা অর্থাৎ পূর্ণাঙ্গ শিক্ষার কথা উল্লেখ করা হয়, যেখানে প্রাথমিক বয়স অনুযায়ী বিভিন্ন ভাগ বা প্রাথমিক থেকে উচ্চ কিভাবে শিক্ষা ব্যবস্থা এগোবে, এটা প্রথম উডের ডেসপ্যাচে বলা হয়। আবার সব সময় যে ইংরেজি ভাষা করা হবে সেরকম মানে নেই। প্রাথমিকের ক্ষেত্রে মাতৃভাষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা সুপারিশ করা হয়, যেটা বর্তমানেও চলছে। আমরা চাইলে মাতৃভাষায় একটা টাইম পর্যন্ত পড়তে পারি, তারপরে কলেজের ক্ষেত্রে বা সেখানে ইংরেজি শিক্ষাটাকে প্রাধান্য এখনো দেওয়া হয়। ঠিক আছে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো যে এই নির্দেশনামায় শিক্ষার মাধ্যম হিসাবে প্রাথমিক ক্ষেত্রে মাতৃভাষা এবং উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার কথা সুপারিশ করা হয়। আমি আর লিখছি না, তোমরা শুনে প্রত্যেকে নোট ডাউন করে নাও। ঠিক আছে, যে প্রাথমিক ক্ষেত্রে মাতৃভাষা ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার কথা বলা হয়। হয়েছে? কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা পয়েন্ট করে লিখে রাখো, এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কারণ সেই সময় নারীদের শিক্ষার হার অত্যন্ত কম ছিল। বুঝতে পারলে? 1854 মানে ভেবে দেখো, প্রায় 175 বছর আগে। সেই সময় কিন্তু নারীদের শিক্ষার হার যথেষ্ট কম ছিল। এই জন্য একটা পয়েন্ট করে লিখে রাখো যে নারী শিক্ষার ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। হয়েছে? এবার যেটা আমি পয়েন্ট ওখানেও লিখেছিলাম এখানেও বলে দিচ্ছি যে এই নীতি অনুযায়ী বা এই ডেসপ্যাচ অনুসারে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ওকে, যার ফলস্বরূপ 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এটাই এবছর ডাব্লিউবিএস পরীক্ষার কোশ্চেন ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে গড়ে ওঠে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এই ডেসপ্যাচ অনুসারে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় গঠিত হয়। হয়েছে? নোট ডাউন করেছো? দেখো, এবার দেখা যাচ্ছে যখন এই নীতি চালু হয়ে গেল তখন ম্যাকলের চুঁয়ে পড়া নীতি পরিত্যক্ত হয় এবং এই নীতি পুরোপুরি গ্রহণ করা হয়। বুঝতে পারলে? তাহলে বোঝা যাচ্ছে যে 1854 সালের পর থেকে ম্যাকলের যে নীতি, যেটা 35 সালে প্রকাশ হয়েছিল, সেই নীতি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হচ্ছে এবং উডের ডেসপ্যাচ কিন্তু চলছে। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে।
বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। এতটা পর্যন্ত কোনো ডাউট নেই তো? এতটা পর্যন্ত কোনো ডাউট? ডিসপ্যাচ কথাটা মানে কি? ডেসপ্যাচ মানে একটা হচ্ছে পাবলিকেশন বলতে পারে, বা কোনো কিছু একটা প্রকাশ করা, দ্যাট ইজ ডেসপ্যাচ। বুঝতে পারলে? ডেসপ্যাচ কথাটা মানে আরো বাংলা ভাষায় বলতে গেলে যে নির্দেশনামা। ওকে, যেটাকে প্রথমে কাউকে একটা রাফ কপি হিসেবে দেওয়া হবে, সেটা যদি হচ্ছে গভর্নর বা ওপর মহলে মনে করে যে এটাকে গ্রহণ করা উচিত, সে সেটাকে অ্যাজ এ ল বা অ্যাজ এ একটা নীতি হিসাবে চালনা করবে। ঠিক আছে? ডেসপ্যাচ অ্যাকচুয়ালি বাংলা মানে হচ্ছে বলতে পারো নির্দেশনামা। ওকে, চলো, এই গেল হচ্ছে শিক্ষা নীতি। এরপরে আমরা যেটা আলোচনা করব, প্রত্যেক হেডিং করব নেক্সট পয়েন্ট, যে গুরুত্বপূর্ণ কমিটি বা কমিশন। তাহলে শিক্ষাক্ষেত্রে গঠিত, শুধু সব ক্ষেত্রে নয়, এটা অনলি ফর শিক্ষাক্ষেত্রে। লিখে রাখো, শিক্ষাক্ষেত্রে গঠিত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমিটি বা কমিশন। কমিটি বা কমিশন খুব গুরুত্বপূর্ণ। একটা কেউ বলতে পারবে একটা একটা কমিটির নাম যেটা শিক্ষাক্ষেত্রের জন্য করা হয়েছিল, এটা গঠন করা হয়েছিল? অনেকগুলো কমিশন কিন্তু আমি বলেছিলাম। দেখো, ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও, হান্টার কমিশন। আশা করি পড়েছো, হান্টার কমিশন। হান্টার কমিশন। হান্টার কমিশন কার আমলে গঠিত হয়েছিল? কত সালে বলা যাবে? কেউ বলতে পারবে? আরে দেখে পেজ উল্টে হলেও বলো না, খুঁজে বললেও তো একটা দেখা জিনিস হয়। জানি না কার খাতায় কি লেখা আছে। হান্টার কমিশন কত সালে কোন গভর্নর জেনারেলের সময় গঠিত হয়? বলা যাবে? আরে খুঁজতেও সময় লাগছে, তাহলে কোনো আইডিয়াই নেই। লিখে নাও যে লর্ড রিপনের সময়। লর্ড রিপনের সময় 1882 সালে এই শিক্ষা কমিশন গঠিত হয়। এই শিক্ষা কমিশন গঠিত হয়। লিখেছো? টাইম খুব ইম্পর্টেন্ট, কোন গভর্নর জেনারেল সময় হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে এই কমিটিতে একটা জিনিস, এই কমিশনে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কিছু ভারতীয় সদস্যও ছিলেন। তার মানে মোটামুটি 3 জনের নাম কিন্তু আমার জেনে রাখতে হবে। লিখে রাখো, ভারতীয় সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলো, ভারতীয় সদস্য ইম্পর্টেন্ট। লিখে রাখো যে স্যার সৈয়দ আহমেদ। নেক্সট নোট ডাউন করো, ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায়। আর কে টি তিলাং, এরা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভারতীয় সদস্য হিসাবে হচ্ছে। কোন ডাউট থাকলে আমাকে বলবে। চলো, এবার যেটা গুরুত্বপূর্ণ, যে এই কমিশনের বিষয়বস্তু কি ছিল বা কি ব্যাপারটা ছিল, ভালো করে শুনে রাখো। এরা হান্টার কমিশন চেয়েছিল যে প্রাইমারি শিক্ষা প্রসারের জন্য মিউনিসিপ্যাল বা জেলা বোর্ডগুলি দায়িত্ব নিক। আবার এটা এখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের এই গ্রামাঞ্চলে যে প্রাথমিক শিক্ষা ছড়িয়ে যাওয়া, এটা কিন্তু যে রূপরেখা হান্টার কমিশন থেকে কিন্তু তৈরি হয়েছে। চলো, জাস্ট লিখে রাখো যে এই কমিশন অনুসারে প্রাথমিক শিক্ষার জন্য জেলা বোর্ড ও মিউনিসিপ্যালগুলিকে দায়িত্ব দেওয়া হয়। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, এবার দেখা যাচ্ছে যে এই নীতি, হান্টার কমিশনের নীতি অনুসারে কিন্তু ভারতের শিক্ষার ভালোই প্রসার ঘটেছিল। এখানে কোনো কিছু সমস্যার ব্যাপার নেই, ভালোই ঘটেছিল। আর তেমন এই কমিশনের কোনো বিষয়বস্তুর ওপর কোনো ডাউটও তেমন ভাবে কিন্তু হয়নি হয়েছে। চলো, এর পরের যে কমিশন নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ র্যালে কমিশন। র্যালে কমিশন কত সালে গঠিত হয়? কারো কোনো আইডিয়া কেউ বলতে পারবে? লিখে নাও। স্যার, এটা কার জন্য সময় হয়েছিল? কার জন্য সময় ছিল, একদমই তাই।
কার্জন সময় লিখে রাখো 1902 সালে লর্ড কার্জন স্যার টমাস র্যালের নেতৃত্বে র্যালে কমিশন গঠন করেন। লিখে রাখো 1902 সালে লর্ড কার্জন, প্রত্যেকটা কিন্তু ভাইসরয় বা গভর্নর জেনারেল ইম্পর্টেন্ট। লর্ড কার্জনের সময় স্যার টমাস র্যালের নেতৃত্বে, স্যার টমাস র্যালের নেতৃত্বে র্যালে কমিশন গঠিত হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই র্যালে কমিশন কিন্তু গঠিত হচ্ছে কবে? 1902 সালে হয়েছে। চল, এবার এই কমিশনে কিন্তু ভারতীয় সদস্য ছিলেন, দুজন ছিলেন, দুজনের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেন এখন কোশ্চেনে যে প্যাটার্ন দেখছি যে নিচের কোন ব্যক্তি এই কমিশনের সদস্য ছিলেন বা কোনজন ছিলেন না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিখে রাখো যে শহীদ হুসেন বিলগ্রামী, শহীদ হুসেন বিলগ্রামী ও গুরুদাস বন্দ্যোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এই দুজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে এর এর ব্যাপারটা কি ছিল? এর যে র্যালে কমিশনের যে ব্যাপার তোমার লিখে নাও, যে এর প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়গুলির সংগঠন ও শিক্ষার মান উন্নয়ন। ওকে, বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ও এদের মান উন্নয়ন তোমরা প্রত্যেকে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়েছে। এই র্যালে কমিশনেই দেখা যায় যে এই র্যালে কমিশনের পরবর্তীকালে যে কমিশন গঠিত হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। দেখো, এই র্যালে কমিশনের সুপারিশে একটি আইন গৃহীত হয়, যেটি কি ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। কত সাল? 1904 সাল। কার আমলে? সেই একই লর্ড কার্জনের আমলে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হচ্ছে? এই আইন কে প্রবর্তন করেন? এই আইন প্রবর্তন করেন কিন্তু লর্ড কার্জনই। কে সুপারিশ করেছিল? র্যালে কমিশনের সুপারিশ করেছিল। হ্যাঁ কি না? তাহলে এই আইনের ব্যাপার, এই আইনের প্রধান ব্যবস্থা কি? এইখানে প্রত্যেকটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। বুঝতে পারলে? লিখে রাখো, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। এটার মেন কাজ, নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। তাহলে এই আইনের করে দেখা গেল যে বিভিন্ন ওই সময় যে প্রাইভেট কলেজগুলো ছিল সেই প্রাইভেট কলেজগুলোর উপরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বোঝা গেছে? এটা কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন একটা আইন। একটা জিনিস কিন্তু কোশ্চেন বারবার আসে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন কমিশনের সুপারিশে গৃহীত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে র্যালে কমিশনের সুপারিশে। বোঝা গেছে? এটা কিন্তু মানে বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই কোশ্চেনে দেখা যায় যে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কোন কমিশনের সুপারিশে গঠিত হয়। এটা হচ্ছে র্যালে কমিশনের সুপারিশে। আর এই আইনটি প্রবর্তন করেন কে? 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন। অসুবিধা নেই, চলো নেক্সট নোট ডাউন করবে স্যাডলার কমিশন। নেক্সট প্রত্যেকে নোট ডাউন করো স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন নাম শুনেছো? স্যাডলার কমিশন কত সাল, কার আমলে? বলা যাবে? কারো কোনো আইডিয়া? দেখে হলেও বলা উচিত। স্যাডলার কমিশন কার আমলে, কত সালে? বলতে পারা যাবে? লিখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যাডলার কমিশন যে বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যাডলার কমিশন কিন্তু এর পরিচিত নাম যেটা, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। জাস্ট লিখে নাও, তাহলে আর একটু মনে সুবিধা হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কমিশন, এই কমিশনে কদিন স্থায়ী ছিল? লিখে দাও 1917 থেকে 1919। ওকে, তাহলে এই সময় কে গভর্নর জেনারেল ছিল? এই সময় কে গভর্নর জেনারেল ছিল?
বলা উচিত এই সময় কে গভর্নর জেনারেল ছিল 1917 থেকে 1919-এর মধ্যে। ইম্পর্টেন্ট, এগুলো না বলতে পারলে আর কি কি বলা যাবে। এই 1917-19-এ কে ছিল গভর্নর জেনারেল? লর্ড চেমসফোর্ড। তাহলে জাস্ট লিখে নাও যে এই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড চেমসফোর্ড। কোশ্চেন গুলো আসে, তোমরা সিকোয়েন্সটা মনে রাখো, সিকোয়েন্স মনে রাখলে কিন্তু অনেকটাই সহজ মনে হবে। লর্ড চেমসফোর্ড হয়েছে। এবার ভালো করে একটা জিনিস মনে রাখার দরকার, এর সভাপতি কে ছিল? এই কমিশনের সভাপতি কোশ্চেন আসে, নাম শুনেই বুঝতে পারবে যে যেহেতু স্যাডলার কমিশনার ছিল মাইকেল স্যাডলার, কিন্তু কোশ্চেন স্যাডলার কমিশন দিয়ে দেয় না, কোশ্চেন দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতির নাম কে ছিল? এটা হচ্ছে মাইকেল স্যাডলার। মনে থাকবে, সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার। আর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত। ওকে, কোনো অসুবিধা নেই। এবার এই কমিশনের সুপারিশ কি কি ছিল ভালো করে শোনো। এই যে সুপারিশগুলো ছিল তোমরা লিখতেও পারো বা শুনে রেকর্ডিং শুনে পরেও লিখতে পারো, যে 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা, যেটা কিন্তু এখনো আমরা খুব গুরুত্বপূর্ণ নীতি নিই। 12 বছর ব্যাপী, মানে পর্যন্ত নয়, 12 বছর ব্যাপী। অর্থাৎ একটা ছেলে যদি 5 বছর বয়সে পড়াশোনা বিদ্যালয়ে যাওয়া স্টার্ট করে, সে 17 থেকে 18 বছর পর্যন্ত তার বিদ্যালয় লাইফ স্টে করবে, পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা। বুঝতে পারলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুপারিশ ছিল, তোমার লিখে নিতে পারো যে এর প্রথম সুপারিশ হচ্ছে 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা। ঠিক আছে, তারপরে যে সুপারিশ ছিল যে 3 বছরের স্নাতক পাঠ্যক্রম, যেটা এখনো কিন্তু আমরা গ্রহণ করি। সেটা কোনো ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে ভাগ হয়ে গেলেও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা কোনো ক্ষেত্রে টেকনিক্যাল ক্ষেত্রে 4 বছর, এটা কিন্তু এখনো আমরা গ্রহণ করি। হচ্ছে, এরপরে আবাসিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ বাইরে কোনো একটা জায়গায় থেকে আবাসিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন কিন্তু এই স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী শুরু হয়। ওকে, তারপরে যা দেখা যায় যে বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড এবং টেকনিক্যাল যে কোনো কিছু এডুকেশন, এটাও কিন্তু চালু করা হয়। তাহলে এই 3টে সুপারিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা, 3 বছরের স্নাতক পাঠ্যক্রম, আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ও টেকনিক্যাল কোনো কিছু এডুকেশন এর হচ্ছে গড়ে তোলা। বুঝতে পারলে হ্যাঁ কি না? চলো, এই কমিশনের এই কমিশনের সুপারিশে 1921 সালের মধ্যে, নোট ডাউন করে রাখো, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, 21 সালের মধ্যে 7টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 7টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো বোঝা গেছে কি যায়নি? হচ্ছে, চলো এবার নেক্সট যে কমিশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট কমিশন। দেখো স্পেলিংটা একটু ঠিক করে দেখে নাও, গ ইউজ করি কিন্তু বলি আমরা হার্ট কমিশন বা হার্ট কমিটি। কত সাল? 1929 সাল। ওকে, এই কমিশনের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। দেখো, এই কমিশন একটা কারণেই শুধু গঠন করা হয়, যে ভোকেশনাল যে শিক্ষা এখনো চলছে আমাদের, এই ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার উন্নতি। বুঝতে পারলে, জাস্ট লিখে নাও যে ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার উন্নতি। ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার উন্নতি, ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার উন্নতি, এটা কিন্তু এর মেন কাজ। বা দেখা যায় যে এই কমিটিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নতির জন্য ছাত্র সংখ্যা নিয়ন্ত্রণের কথা বলেন। অর্থাৎ এই কমিটির সুপারিশ অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গায় প্রবেশে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা আসে, যাতে একটা শিক্ষা একটা ছাত্র সংখ্যায় লাগাম টানা যায়। হয়েছে, চলো লাস্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা। ওয়ার্ধা পরিকল্পনা ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ধা পরিকল্পনা, দেখো ওয়ার্ধা পরিকল্পনা বলতে কি ভালো করে শোনো। জাতীয় কংগ্রেসের 1937 সালে অক্টোবরে ওয়ার্ধায় শিক্ষার জন্য একটি সম্মেলন হয়। ঠিক আছে, এটার কে মেন ডাক দেয়? যে 1937 সালে জাতীয় কংগ্রেস কোথায়? ওয়ার্ধায়
এই সম্মেলন ডাক দেয়। এটা কিন্তু অধিবেশন নয়, এটা কিন্তু শিক্ষা নিয়ে জাতীয় কংগ্রেস শিক্ষা বিষয়ক জাতীয় সম্মেলন আহ্বান করেন। ওকে, আহ্বান করেন বা ডাকেন। এই সম্মেলনের যে বিষয়বস্তু বা এই সম্মেলন থেকে যে গৃহীত নীতি, তাই কিন্তু ওয়ার্ধা পরিকল্পনা নামে পরিচিত। দেখো, এই নীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নীতিতে কিন্তু গান্ধীজির একটা মতবাদ বা গান্ধীজির একটা তত্ত্ব কিন্তু আছে। যে তত্ত্বটা কি, ভালো করে লিখে রাখো, গান্ধীজির বুনিয়াদি নীতি। গান্ধীজির বুনিয়াদি নীতি, এই বুনিয়াদি নীতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই তোমার হচ্ছে পরিকল্পনা ক্ষেত্রে, গান্ধীজির বুনিয়াদি নীতি। আর একটা যেটা কোশ্চেন আসে, এই পরিকল্পনার মানে এই যে পরিকল্পনা বা এই যে সম্মেলন, এর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন জাকির হোসেন। ওকে, কি বলা হয়েছিল? জাকির হোসেনের সভাপতিত্বে গান্ধীজির বুনিয়াদি নীতি বা এটাকে বলা হয় নই তালিম শিক্ষানীতি। এই কথাটা মনে রাখো, নই তালিম শিক্ষানীতি। কেন কোশ্চেন আসে, নই তালিম শিক্ষানীতি কোন পরিকল্পনা বা কমিটির সঙ্গে যুক্ত? এটা কি? এটা কিন্তু নই তালিম শিক্ষানীতি এই ওয়ার্ধা পরিকল্পনার সঙ্গে যুক্ত। ওকে, এখানে কি হয়, এই নীতিতে কি বলা হয়, তেমন কোনো মানে কাজের কাজ বা তেমন কোনো পরিকল্পনা কিছু হয়নি। এটা জাস্ট মানুষের কাছে একটা দেখানো যে হ্যাঁ, জাতীয় কংগ্রেস সেই সময় শিক্ষা নিয়েও ভাবছে। এটা জাস্ট মানুষের কাছে একটা প্রকাশ করার জন্যই এই পরিকল্পনা করা হয়। এখানে এমন কোনো শিক্ষানীতি গ্রহণ করা হয়নি যেটা পরবর্তী ক্ষেত্রে কি বলবো, যে একটা গ্রহণযোগ্য কিছু হবে। একটা জিনিসই করা হয়েছিল, যে হস্তশিল্পের ওপর একটা বিশেষ জোরদান করা, শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষা। এই দুটো কিন্তু ওয়ার্ধা পরিকল্পনার নীতি হিসাবে বলতে পারো। তবে সেই রকম যেমন উডের ডেসপ্যাচ বলো বা হান্টার কমিশন বলো, যেভাবে একটা কোনো হয়েছিল, সেরকম ব্যাপার এটা নয়। কারণ জাতীয় কংগ্রেস সেই সময় এটা করা স্বাধীনতা 10 বছর আগে করছে। সেই সময় বলতে গেলে জাতীয় কংগ্রেসের সেই মতো কোনো ক্ষমতাও ছিল না যে কোনো পরিকল্পনা করে সেটা ব্রিটিশদের উপর চাপিয়ে দেবে, এরকম ব্যাপারটাও ছিল না। তো এটাকে বলা হয়, বিভিন্ন ঐতিহাসিকবিদদের মতে একটা সমালোচনা করেন অন্যরা, যে এটা একটা দেখনদারি একটা শিক্ষা সম্মেলন, যে মানুষের মধ্যে যেন এই ধারণা না যায় যে শুধুমাত্র জাতীয় কংগ্রেস বিভিন্ন অধিবেশন করে পলিটিক্সের সঙ্গে ইনভলভ, তা নয়। একটা শিক্ষা বিষয়ক যে একটা কোনো কিছু সম্মেলন করে একটা শিক্ষা ব্যবস্থা ভাবছে, এটা মানুষের মধ্যে পরিচালনা করার জন্যই কিন্তু আর 1939 সালে ওয়ার্ধায় এই শিক্ষা বিষয়ক সম্মেলন আহ্বান করা হয়। হচ্ছে, চলো লাস্ট যেটা গুরুত্বপূর্ণ নোট ডাউন করবে, সার্জেন্ট পরিকল্পনা। লাস্ট যেটা নোট হেডিং করবে, সার্জেন্ট পরিকল্পনা। সার্জেন্ট পরিকল্পনা, দেখো সার্জেন্ট পরিকল্পনায় কি হয়েছিল, ভালো করে শোনো। এটা কি হয়, 1944 সালে, সালটা লিখে নাও, 1944 সালে সার্জেন্টের নেতৃত্বে এই পরিকল্পনা পেশ হয়। সার্জেন্টের নেতৃত্বে এই পরিকল্পনা পেশ হয়। ওকে, এখানে কি হয় ভালো করে শোনো। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়েছিল, যে কিছু শিক্ষা ব্যবস্থাটাকে ভাগ করা হয়েছিল। কিরকম ভাগ করা হয়েছিল লিখে রাখতে পারো 1, 2, 3, 4 করে। যে প্রথমে 3 থেকে 6 বছর বয়স, তারপরে 6 থেকে 11 বছর বয়স, তারপরে তোমার 11 থেকে 17, এবং তারপরে উচ্চ। এই যে উচ্চ শিক্ষা, এইগুলো কিন্তু আমাদের পরিকল্পনা ভাগ করা হয়েছিল, যেখানে 3 থেকে 6 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, 6 থেকে 11 সাধারণ হচ্ছে একদম সর্বজনীন প্রত্যেকের ক্ষেত্রে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। জাস্ট লিখে নাও, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 6 থেকে 11, হ্যাঁ কিনা? এরপরে এটা হচ্ছে বিদ্যালয় শিক্ষা, যেটা তোমার 17 থেকে 11। তারপরে হচ্ছে উচ্চ শিক্ষা।
উচ্চশিক্ষা বলতে যেটা তোমাদের বিভিন্ন রকম পাঠ্যক্রম অনুযায়ী যে যেরকম চাইবে সেরকম ভাবে এগোতে পারে। এই ব্যাপারটা কিন্তু কি, এই ব্যাপারটা আমার সার্জেন্ট পরিকল্পনা ছিল, সেটা এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সেই সময় বা আমাদের যে এখন যে আমাদের পড়াশোনার নীতি, সেটা কিন্তু এই পরিকল্পনার অনেকটাই কিন্তু মানে ফল পাওয়া যায়, বা এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু অনেকটাই এগোচ্ছে, এটা বলা যায়। হচ্ছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই গেল হচ্ছে আমাদের টোটাল বিভিন্ন কমিশন, বিভিন্ন কমিটি ও বিভিন্ন শিক্ষানীতি। হয়েছে, দেখো তাহলে এই চ্যাপ্টারে আর কি বাকি থাকলো, যে স্বাধীনতার, এটা প্রায় স্বাধীনতা 44 হয়ে গেছে, মানে 3 বছর পর স্বাধীনতা পেয়ে যাচ্ছে। এর পরে কি কি কমিশন গঠিত হচ্ছে আমি নোট ডাউন করিয়ে দেবো। তার সঙ্গে বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেটা কলকাতা বা পশ্চিমবঙ্গ বেসড, ওই সময় কি উদ্দেশ্যে কত সালে গঠিত হয়েছিল, তার বর্তমান নাম কি। এছাড়া একদম 1781 সালে যে কলকাতা মাদ্রাসা, বেনারস সংস্কৃত কলেজ, এগুলো যে পরপর গঠিত হয়, সেগুলো কে প্রতিষ্ঠা করেন, কত সাল, এই নোটটা আমি লিখে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রেখো, এই চ্যাপ্টারের পর তোমরা মোটামুটি 2 থেকে 2.5 পেজ ফাঁকা রেখো, তারপরে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব পরের সপ্তাহে। ঠিক আছে, পরের সপ্তাহে স্টার্ট করবো যেটা চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মুদ্রণ শিল্পের বিকাশ। মুদ্রণ বলতে ডিফাইন টাইপ অফ প্রেস। এই প্রেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রেসের ওপরই কিন্তু প্রচুর প্রশ্ন আসে। হয়েছে, যেমন এই ডাব্লিউবিসি তে কোশ্চেন এসেছিল, সন্ধ্যা বলে যে বাংলা সংবাদপত্র হতো, তার প্রতিষ্ঠাতা বা সম্পাদকের নাম কি। এটা কিন্তু এবছর ডাব্লিউবিসি এর প্রশ্ন। এই প্রত্যেকটা কিন্তু প্রেসের বিভিন্ন অ্যাক্ট কোন সময় ঘটেছিল, এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিষ্ঠা সাল বা তার সম্পাদক বা প্রতিষ্ঠাতার নাম কিন্তু গুরুত্বপূর্ণ। ওটা হচ্ছে এর পরের টপিক, বুঝতে পারলে। তাহলে তোমরা বিদ্রোহের পরে 2 পেজ ফাঁকা রেখো, এই শিক্ষানীতির পরে 2 পেজ ফাঁকা রেখো, শিক্ষা ব্যবস্থার পরে। তাহলে আমি এই নোটগুলো তোমাদের গ্রুপে পিডিএফ করে দেবো, তোমরা দেখে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, চলো আজকে এতটাই। ওকে, কালকে ম্যাথ ক্লাস যেমন হয় আমি নেব। ঠিক আছে, চলো।